দেখো বিন্যাসের যে অঙ্কগুলো আছে এগুলো তুমি যদি কয়েকটা একটু ঠিক করে লিখতে পারো 3-4টা অঙ্ক, বাকিগুলো দেখবো অনায়াসে তুমি করতে পারছো। দেখো যেমন শুরুতেই 1 নম্বরের একে যে অঙ্কটা আছে দেখো, এটাও বোর্ডে এসেছে। প্রমাণ করো যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল এত। তাহলে আমরা একটু দেখি এটা, চলো। দেখো 1-1 আমরা 5.1 থেকে করছি এখন একটু। এক্সারসাইজ 5.1। আর তোমরা যদি সবাই চলে এসে থাকো তাহলে আমরা বোর্ডে ক্লাস নেব। আমরা হয়তো এই ডিজিটাল বোর্ডে ক্লাস নেব না, এখানে নিচ্ছি তোমাদের রেকর্ড প্রয়োজন হয় বলে। রেকর্ড যখন লাগবে না, সবাই ক্লাসে থাকবা, আমরা হোয়াইট বোর্ডে ক্লাস করতে পারবো। দেখো 1 নম্বর অঙ্কটা, n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল। তার মানে আমি ডান পাশে লিখি এরকম একটা মান আমরা বের করবো, 1 × 3 5 7, তাই না? ডট ডট দিয়ে কত হবে, 2n - 1 এরকম হবে। ঠিক আছে, এই মানটা আমরা বের করতে চাই। এটার মান আমরা বের করব ওই যে প্রশ্নে যেমন দেওয়া আছে ওরকম হয় কিনা। তো প্রথমেই দেখো আমরা যে তথ্যটুকু জানি আমরা লিখি। দেখো লিখো, আমরা জানি। আমরা কি জানি? দেখো আমরা যা জানি তাই জানি। আমরা কি জানি দেখো আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n এর সংখ্যা থেকে। 6 7 8 এইভাবে চলবে, তাই না? এইভাবে যদি আমি গুণ করতে থাকি। আচ্ছা, একটা বিষয় একটু বলো তো আমাকে, আমি যদি 7 পর্যন্ত লিখে আর না লিখতাম, এটুকু কি লিখতাম আমরা? 7 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, 8 পর্যন্ত লিখে আর না লিখলে 8 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা জোড় সংখ্যক পদ পর্যন্ত রাখলে ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল দেবো, বিজোড় সংখ্যক পদ পর্যন্ত রাখলে ওই সংখ্যারই ফ্যাক্টোরিয়াল দেব। সহজ কথায় আমরা যেখানে শেষ করব তার ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে এমন একটা মান কিন্তু আসবে, দেখো জোড় বিজোড় দুইটাই আছে এখানে। একটা মান আসবে এরকম 2n - 1, এটা হলো বিজোড় সংখ্যা। তাহলে এরপর একটা হবে জোড় সংখ্যা, এর চেয়ে কত হবে তোমার বলো? 1 বাড়বে। দেখো আমরা ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, তাহলে পরেরটা কত হবে? 1 বাড়লে 2n। তাহলে আমি যদি 2n পর্যন্তই রেখে দেই গুণফলটা, তাহলে এটা আমরা কি লিখতে পারি? 2n ফ্যাক্টোরিয়াল। বুঝেছো? জি স্যার। আচ্ছা, এখন এখান থেকে তুমি একটু লক্ষ্য করো তো, আমি যদি জোড় সংখ্যাগুলোকে বাদ দিতে চাই, আমার দরকার কিন্তু দেখো 1 3 5 7 বিজোড় সংখ্যাগুলা। তাহলে জোড় সংখ্যাগুলোকে আমরা যদি বাদ দিতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দেখো লিখতে পারি যে আমরা আবার জোড় সংখ্যাগুলোর গুণফল নাও, 2 4 6 8, এভাবে ডট ডট দিয়ে জোড় সংখ্যা হবে তোমার 2n পর্যন্ত। একটা বিষয় লক্ষ্য করো, দেখো এই প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু আমরা 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে পারি। পাওয়ার না, অ্যাকচুয়ালি 2 এর গুণফল আকারে, মানে 2 এর গুণিতক, তাই না? যেমন ধরো এই 2 কে লিখতে পারি 2 × 1, এটাকে লিখতে পারি 2 × 2, 2 × 3, 2 × 4, তাই না? তাহলে প্রত্যেকটার মধ্যে এখানে 2 আছে। তাহলে যে প্রত্যেকটা ডিজিটের মধ্যে যে 2 আছে এরকম, তাহলে 2 গুলি গুণ করলে আমরা কতগুলো 2 গুণ করছি বলো তো? n সংখ্যা। 2 to the n power n সংখ্যক। সংখ্যা। তাহলে 2 টু দি পাওয়ার n হয়ে যাবে আমাদের এখানে। আমরা যদি 2 গুলিকে আলাদাভাবে গুণ করি তাহলে 2 টু দি পাওয়ার n হবে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে কি লিখতে পারি? 1 2 3 4 ডট ডট n না? বিষয়টা দেখো তো বুঝেছো কিনা। না বুঝলে আমি একটু ক্লিয়ার করি। দেখো ব্যাপারটা এমন, এই যে 2, এই 2 কে আমরা লিখলাম 2 × 1, আমি একটু ব্র্যাকেট দিয়ে বোঝাই বোঝার সুবিধার্থে। আর এই 4 কে লিখলাম 2 × 2, 6 কে লিখো 2 × 3, 8 কে লিখো 2 × 4,
ডট 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 এইভাবে এই 2n কি লিখো 2 ইন্টু n। আমরা মনে করো লিখলাম। তো আমরা যদি এই দুইগুলি গুণ করি, এই যে দেখো এই প্রথম দুইগুলি কিন্তু গুণ করছি, এই যে দুইগুলো, এই দুইগুলো গুণ করার ফলে আমরা কি পাচ্ছি 2 টু দি পাওয়ার n। তাহলে কি কি গুণ ব্র্যাকেটের ভিতরে থেকে যাবে 1 2 3 4 ডট 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 আপ টু n। বুঝেছো এবার? জি স্যার। আচ্ছা, তাহলে এটুকু যদি আমরা বুঝে থাকি, এটা মুছে দিয়ে, এটা লাগছে না। ওকে ফাইন। এখন তাহলে এই যে 1 2 3 4 n সংখ্যক পদ পর্যন্ত গুণ আছে, এটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, তাই না? আমরা কিন্তু অলমোস্ট পেয়ে গেছি দেখো। হুম, এখন আমরা যদি দুইটা সমীকরণ দিয়ে রাখি, আর এইখানে কিন্তু এই সংখ্যাটা আবার লিখবা 2 4, এইটা লিখতে হবে। এই যে এখানে হবে 2n, এইটার মান তুমি লিখলে, এটাকে 2 নং দিয়ে দাও। এইবার দেখো আমরা 2 4 6 8 এগুলোকে সরাই দিতে চাই 1 নং থেকে, তাই না? তাহলে কিভাবে সরাতে পারি দেখো তো, একটু আইডিয়া দাও। স্যার ওই জায়গায় 2n ইন্টু n 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টরিয়াল দিলে। হ্যাঁ, সেটা আমরা করতে পারি অবশ্যই। আর একটা কাজ করতে পারি, 1 নংকে 2 নং দ্বারা ভাগ করলে দেখো 2 4 6 8 এগুলো কেটে যাবে না? কেটে যাবে কিন্তু আমরা যেটা চাচ্ছি। তাহলে আমরা ভাগ করলেও হবে। আর তুমি যদি চাও যে স্যার এইগুলোর গুণফল লিখবো আমি 1 2, এই যে 2 4 6 8 2n, এটুকুর গুণফল আমরা জানি 2 নং এ, এই গুণফল লিখলেও চলবে। এটা তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই, দুইটাই হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখন ভাগ করি, দেখো 1 নং ভাগ 2 নং, ভাগ করলে আমরা সংক্ষেপে লিখি, দেখো বাম পক্ষে কি থাকবে একটু 2 4 6 8 এগুলো কেটে যাবে, 1 3 5 7 এরকম থাকবে, ডট ডট দিয়ে 2n কেটে যাবে, থাকবে 2n মাইনাস 1। এই যে বিজোড় সংখ্যা পদ পর্যন্ত ইকুয়াল টু, ডান পাশে দেখো কি থাকছে 2n ফ্যাক্টোরিয়াল বাই, আসলে 2n না, এটাকে ব্র্যাকেট দিয়ে লিখে উত্তম। কারণ কি দেখো, তুমি যখন 2n ফ্যাক্টোরিয়াল লিখবা, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল n হয়ে যাবে, 2 এর উপর ফ্যাক্টোরিয়ালটা অ্যাপ্লাই হবে না। এই জন্য এটা ব্র্যাকেট দিয়ে লিখবা, কারণ পুরো সংখ্যার ফ্যাক্টোরিয়াল আমরা নিচ্ছি। ওকে, নিচে হবে 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তোমাকে এইটাই প্রমাণ করতে বলেছে, n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল হবে এটা, ঠিক আছে? লাস্টে লিখবা, সুতরাং n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল 2n ফ্যাক্টোরিয়াল বাই 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। এটাই প্রমাণ। কারো কোনো প্রশ্ন না থাকলে পরের অঙ্কে চলে যাব। স্যার এখানে কি আর কোনো মানে কথা লেখা লাগবে না? কিছুই না, শুধু সর্বশেষ লাইনে যে এখানে লিখবা, এখানে একটা কথা লিখবা, সুতরাং n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল, প্রথম n সংখ্যক, এটুকু লিখে দিবা, শেষ। বিজোড় সংখ্যার জি আর কি, স্যার। দ্যাটস ইট, হয়ে গেছে প্রমাণ। আচ্ছা, এরপরে দেখো একের 2 নম্বরটা মনে হয় সালে এসেছে কিনা, হ্যাঁ মনে হয় সালে এসেছে। n এর মান বের করতে বলেছে আমাদেরকে। আচ্ছা, 2 এর 1, 1 এর 2, এগুলো প্রায় সেম। এগুলো কি তোমরা পারবে মনে হয়? দেখো, না পারলে আমি একটু দেখাই দেই, সহজ হয়ে যাবে। এগুলো সব একই টাইপের। যেমন ধরো একটা দেখাই দেই, এখান থেকে 2 এর 1 নম্বরটা দেখাই দিই। 2 এর 1, কি বলা হচ্ছে এখানে 4np3, দেখো ইকুয়াল টু 2 ইন্টু 2np4। আমরা যেই ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা এখানে প্রয়োগ করব। তাহলে 4np3 এর মান কত আসবে? উপর আসবে 4 ফ্যাক্টোরিয়াল, না 4n ফ্যাক্টোরিয়াল, কি 4n ফ্যাক্টোরিয়াল
নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি, ইকুয়াল টু এখানে দেখো 2 থাকবেই, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি উপরে হবে 2n ফ্যাক্টোরিয়াল, নিচে হবে ও না এটা হবে 4n - 3 আর কি। হ্যাঁ এটা এটা ভুল লিখেছি, এরকম হবে। আর এটা হবে 2n - 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সূত্রটা শুধু আমরা লিখেছি। এখন এটাকে একটু এক্সপ্যান্ড করে দিলেই ক্যালকুলেশন ছোট হয়ে আসবে। যেমন ধরো এই যে 4n ফ্যাক্টোরিয়াল, এটার মানে কি? এটার মানে হলো এটার পরের সংখ্যাটা এক কমবে, আরো এক কমবে, এভাবে এক কমতে কমতে গুণফলটা 1 পর্যন্ত পৌঁছাবে, তাই না? হ্যাঁ আমরা জানি। তো এইটাকে আমরা 3 পর্যন্ত কমাবো, কারণ নিচে একটা অনুরূপ পদ আছে। দেখো আমরা কিভাবে লিখছি, আমরা এটাকে এইভাবে লিখবো, প্রথমে 4n থাকবে, এর পরের পদে 1 কমে যাবে, এর পরের পদে আর 1 কমে যাবে, এর পরের পদটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো। ঠিক আছে, নিচে যা আছে তাই লিখো, 4n - 3 ফ্যাক্টোরিয়াল। এটা করার উদ্দেশ্য হলো তোমার ফ্যাক্টোরিয়ালের অংশগুলো কেটে দেওয়া। দেখো ইকুয়াল টু এখানে 2 থাকবে, এই 2n ফ্যাক্টোরিয়ালকে আমরা একই রূপে ভেঙে নেব 4 পর্যন্ত। প্রথমে থাকবে তোমার 2n, তারপরে 2n - 1, 2n - 2, 2n - 3 ইন্টু 2n - 4 ফ্যাক্টোরিয়াল বাই হবে 4n - 3, নাকি এটা 2n, এটা 2n - 3 হবে। হ্যাঁ 2n - 4 লেখো। এবার তুমি কেটে দাও, দেখো এই দুইটা পদ কেটে যাচ্ছে, বাম পক্ষের এই দুইটা পদ কেটে যাচ্ছে। তাহলে কি থাকছে আমাদের হাতে? এখানে থাকছে দেখো 2 দুগুণে 4, 4n থাকছে না? এখানে একটা 4n থাকছে। আমরা চাইলে পরের লাইনে গিয়ে এগুলো একসাথে কেটে দিতে পারবো, লক্ষ্য করো। ওকে, তাহলে এইখানে একটু দেখিয়ে ফেলি পরের অংশটুকু। এই যে এখানে 4n - 2, এখান থেকে তুমি 2 কমন নিলে এই পদটা পেয়ে যাবে। তাহলে 4n - 1 ঠিকই থাকলো, এখানে তুমি 2 কমন নিয়ে নাও, থাকবে তোমার 2n - 1 ইকুয়াল টু এখানে থাকবে 2n - 1 ইন্টু 2n - 2 ইন্টু 2n - 3। এবার উভয় পক্ষ থেকে তুমি এই অংশটুকু কেটে দাও। এবার অঙ্কটা সহজ হয়ে গেল। তুমি 2 দ্বারা এখানে গুণ করবা, এই দুটো উৎপাদক গুণ করবা, তারপরে ক্যালকুলেশন করলে n এর মানটা চলে আসবে। ঠিক আছে, মিডল ফ্যাক্টর করে হোক, মানে দ্বিপদ আসবে, দ্বিঘাত আসবে। বাকিটা করতে পারবে না? Yes, sir. তাহলে আমরা চলো এবার আমাদের মূল বিন্যাসের অঙ্কে চলে যাই, যেটা 3 থেকে শুরু হচ্ছে। 3-এর 1 সালে আসে নাই, তারপর মুখে মুখে বলে দেই। 3-এর 1 প্রশ্নটা পড়ো। বলা হচ্ছে প্রত্যেক সংখ্যায় প্রত্যেকটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে 2, 3, 5, 7, 8, 9 দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করতে পারবে, রিপিট করা যাবে না। তার মানে আমাদের হাতে কয়টা ডিজিট আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6টা ডিজিট আছে, তাই না? তাহলে 6টা থেকে তুমি 3টা করে নিলেই তো এক একটা শব্দ বর্ণ তৈরি হচ্ছে, তাই না? বোঝো নাই? যেমন তুমি যদি নাও 2, 5, 7, এইটা একটা সংখ্যা তৈরি হয়ে গেছে 3 অঙ্কের। তুমি যদি নাও মনে করো এখানে আছে 7, 9, 8, হচ্ছে না? তাহলে আমরা যতভাবে এই 6টা ডিজিট থেকে 3টা ডিজিট বাছাই করতে পারবো, ততভাবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি হবে। তাহলে এটার অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে 6p3। লিখবা, এখানে ডিজিট অঙ্কগুলো তো দেওয়া আছে, লিখবা এখানে মোট অঙ্ক সংখ্যা 6টি। সুতরাং 6টি অঙ্ক থেকে প্রতিবার 3টি অঙ্ক নিয়ে সাজানোর উপায় বা শব্দ গঠনের উপায় বা সংখ্যা তৈরির উপায় সমান 6p3। এবার 6p3 এর মানটা বের করে দিলেই হবে। ঠিক আছে, ভাষা এখানে খুব বেশি কিছু নাই, এখানে সহজ ভাষা।
আচ্ছা আসো আমরা 3 পরের অঙ্কটা দেখি। মূলত সালের গুলোই দেখবো, কিছু কিছু সালের বাইরে দেখবো তোমাদের ভাষাটা ঠিক করে দেওয়ার জন্য। এরপরে দেখো লিখেছে 3-2 প্রত্যেক অঙ্ক একবার ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। যেমন এটা আমরা একটু ম্যাথটা করি। দেখো 3-2 মনে হয় করতে চাচ্ছি। স্যার আমার এই ম্যাথ প্রবলেম ছিল বুঝতে। কোথায় এটা? স্যার মানে যে এই, জি স্যার এটা, আচ্ছা স্যার আপনি পড়ান। আচ্ছা 3-2 দেখো, সমস্যা পরে থাকলে একটু আবার দেখে নিও। তাহলে 3-2 মধ্যে সংখ্যা কয়টা আছে? 0 1 2 3 5 6। দেখো আমি একটু ডান পাশে লিখে রাখি হিসাবের সুবিধার্থে। 0 1 2 3 4 দেয়নি, তাই না? 5 6 এই সংখ্যাগুলো আমাদের আছে। আমরা 4 অঙ্কের সংখ্যা তৈরি করব, 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ। এখানে মূল সমস্যাটা তৈরি করে 0। ঠিক আছে, দেখো লিখবা এখানে মোট অঙ্ক আছে। ভাষাগুলো এইভাবে লিখতে পারো, ভাষা কিন্তু তুমি একটু এদিক ওদিক করতেই পারো, কোনো সমস্যা নাই। ভাষা একদম অ্যাকুরেট হওয়া লাগবে, এটা একদম হাফেজের মতো ওরকম না। মোট অঙ্ক সংখ্যা বা মোট অঙ্ক কয়টা? দেখো 1 2 3 4 5 6টা অঙ্ক আছে। মোট অঙ্ক আছে লেখো 6টি। আচ্ছা 6টি অঙ্ক আছে, সুতরাং আমরা যদি 6টি থেকে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিতে চাই, লেখো সুতরাং 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায়। আমি লিখলাম 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায়, এটা অনেকে লিখতে পারে। সুতরাং 6টি বর্ণ থেকে বা 6টি অঙ্ক থেকে প্রতিবার 4টি করে অঙ্ক নিয়ে সংখ্যা গঠনের উপায়, তাও হবে। ভাষা নিয়ে খুব বেশি মাথা ব্যথার কিছু নাই। বলো তাহলে, এখানে রিপিট নাই কিন্তু কোনোটাই, তাই না? তাহলে 6p4 ক্যালকুলেটর নিয়ে নাও একটু, এর মানটা ঝটপট বলে ফেলবা। ক্যালকুলেশন করতে পারো তোমরা, উপরে 6 ফ্যাক্টোরিয়াল নিচে 2 ফ্যাক্টোরিয়াল, তোমরা ক্যালকুলেশনও করলে সমস্যা নাই। তবে সাথে সাথে এখন যেহেতু আমরা শিখছি, অত জরুরি না, একটু ক্যালকুলেটর রাখো সাথে। আমার ক্যালকুলেটর নিয়ে গেছে। 360। হ্যাঁ তাহলে 360 লিখে ফেলি আমরা এখানে। এতটি, তাই না? অর্থাৎ আমরা যদি এই 6টা ডিজিট থেকে 4টা করে ডিজিট নিই র্যান্ডমলি, আমরা মোট 360টা সংখ্যা পাবো। কিন্তু প্রশ্ন থেকে যায়, কিছু কিছু সংখ্যায় তো শূন্যটা প্রথমে চলে আসতে পারে, তাই না? ধরো একটা সংখ্যা এমন হয়ে যেতে পারে 0 3 5 2, হতে পারে না একটা সংখ্যা এরকম। 0টা কিন্তু কোনোভাবে সামনে চলে আসতে পারে তুমি সাজাতে সাজাতে, তাহলে এটা তো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অর্থপূর্ণ সংখ্যা হলো না। ঠিক আছে, এখানে এই কথাটা লিখতে হবে। কিন্তু দেখো 0 প্রথম স্থান দখল করলে সংখ্যাটি 4 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা হবে না। সংখ্যা হবে না, এটা আমরা লিখে দেব। দেখছো বাংলা কথাগুলো লিখে বেশি লিখতে হয়। তাহলে শূন্য প্রথমে থাকলে 4 অঙ্কের সংখ্যা হচ্ছে না, তাহলে তুমি লক্ষ্য করবা শূন্য প্রথমে আছে কয় কয় জায়গায়। এই যে 360টা সংখ্যা তুমি পাইলা, 360টা সংখ্যার মধ্যে কতগুলি সংখ্যায় শূন্য প্রথমে আছে এটা আমরা জানতে চাই। ওগুলো বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা এবার লিখি, দেখো সুতরাং শূন্যকে প্রথম স্থানে রেখে
প্রথম স্থানে রেখে বাকি তিনটি, আমরা তো 4 অঙ্কের ইয়ে বানাবো তাই না, তাহলে বাকি তিনটি স্থান পূরণের উপায়। উপায় কি বলো? তার মানে শূন্য তো তুমি প্রথম স্থানে ফিক্সড করে ফেললা, শূন্য কিন্তু ব্যবহার করা যাবে না, যেটা তুমি ব্যবহার করবে একবার করে, তাহলে বাকি থাকলো তোমার কয়টা, 1 2 3 4 5, পাঁচটা থেকে তুমি 3টি জায়গা পূরণ করবা, বুঝতে পারছো? তাহলে এখানে হবে 5p3। ঠিক আছে, অনেকে এই যে লাস্ট লাইনটা আমি লিখেছি এটাকে এইভাবে লিখে, সুতরাং শূন্য প্রথমে আছে এরূপ মোট সংখ্যা, শূন্য প্রথমে আছে এরূপ 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 5p3, এটাও লিখে অনেকে, চলবে, সমস্যা নাই। তাহলে এবার এটার মান বের করো, দেখো কত হয়, ক্যালকুলেটর চাপো। 60। তার মানে আমরা বুঝতে পারলাম 360টার মধ্যে 60টা সংখ্যা এমন থাকবে যেখানে সবসময় শূন্য প্রথমে আছে, তাই না? সুতরাং 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ মোট সংখ্যা লিখো। এটা এই 60টা সংখ্যা বাদ যাবে 360 থেকে, সুতরাং 4 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ মোট সংখ্যা। তাহলে মোট কতগুলো হবে, 360টা ছিল টোটাল, এর মধ্যে 60টার মধ্যে শূন্য প্রথমে আছে, এরা বাদ, এদেরকে রাখা যাবে না, তোমার থাকবে 300। এইটাই উত্তর। দেখো বুঝেছো কিনা। বুঝছি স্যার। হ্যাঁ ঠিক আছে, এরপরে দেখো আমরা ঝটপট একটু আগাই। 4 নম্বর অঙ্ক, 1 2 3 5 6 7। অঙ্কগুলি প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 5000 ও 6000 এর মধ্যে কতগুলো সংখ্যা গঠন করা যাবে। এটা তোমরা এমনি পারবা অঙ্কটা, কিন্তু ভাষাগত যেই দিকটা এটা একটু দেখিয়ে দিই জাস্ট। হ্যাঁ 4 নম্বর অঙ্ক করছি আমরা। সংখ্যা কি কি আছে এখানে দেখো, 1 2 3 5 6 7, এখানে লিখে রাখি একটু, 1 2 3 5 6 7, কয়টা, 1 2 3 4 5 6টা ডিজিট আছে তোমার। দেখো প্রথমে লিখবা 5000 ও 6000 এর মধ্যবর্তী সংখ্যা, এর মধ্যবর্তী প্রতিটি সংখ্যা 5 দ্বারা শুরু হবে, এটা কি বোঝো? জি স্যার। কারণ তুমি যদি এখানে 1 লেখো, এটা 5000-এর চেয়ে বড় কখনোই হবে না। 2 3 4 পর্যন্ত লেখো, 5000-এর চেয়ে বড় হবে না। আমার 5000 আর 6000-এর মধ্যে রাখতে হলে 5000-এর চেয়ে বড় বানাতে হবে, 6000-এর চেয়ে ছোট বানাতে হবে। সুতরাং এখানে 6 ব্যবহার করতে পারবা না তুমি, উপায় নাই। 6 ব্যবহার করলে তো 6000-এর চেয়ে বড় হয়ে গেল, প্রথম সংখ্যাটা যদি 6 থাকে অঙ্কটা, ঠিক আছে? তাহলে 5 দ্বারা শুরু করতে হলে প্রথম ডিজিটটা 4 অঙ্ক বিশিষ্ট হতে হবে না, 5 দ্বারা শুরু হবে, এবং এই কথাটা লিখে দাও। এবং সংখ্যাগুলো তুমি যদি ভাষাটাকে আরো সহজভাবে প্রকাশ করতে পারো সমস্যা নাই, 4 অঙ্ক বিশিষ্ট হবে, এটা লিখে দিলেও সুবিধা হয়, 4 অঙ্ক বিশিষ্ট হবে। তাহলে দেখো, সুতরাং প্রথম স্থানে 5কে ফিক্সড করে ফেলো, প্রথম স্থানে 5কে নির্দিষ্ট রেখে
হ্যাঁ, তাহলে 5কে আমি মনে করো বসাই ফেললাম, এটা আর ব্যবহার করতে পারবা না তুমি। তাহলে কয়টা ডিজিট থাকবে তোমার হাতে ব্যবহারযোগ্য? 1 2 3। জাস্ট এ মিনিট, দেখো তাহলে তোমার 1 2 3 4 5টা ডিজিট থাকবে, তাই না? 5টা তুমি ব্যবহার করে ফেলেছো। সুতরাং লেখো প্রথম স্থানে 5কে নির্দিষ্ট রেখে অবশিষ্ট 5টি অঙ্ক থেকে 3টি স্থান, কয়টা স্থান পূরণ করবো তুমি দেখো? তুমি তো টোটাল হলো 4টা ডিজিট, 1 2 3 4 ডিজিটের সংখ্যা বানাইবা। প্রথম স্থানে 5 ফিক্সড, তার মানে বাকি 3টা স্থান ফিল আপ করবা তুমি 5 ছাড়া, বাকি 5টা ডিজিট আছে 1 2 3 4 5। ঠিক আছে, 5টি অঙ্ক থেকে 5টি অঙ্ক দ্বারা লিখলে সুবিধা হয় আরো। হ্যাঁ, এটা লিখে দাও, 5টি অঙ্ক দ্বারা, অবশিষ্ট 5টি অঙ্ক দ্বারা 3টি স্থান পূরণের উপায়। তাহলে কত হবে? 5টা ডিজিট আছে, আমি প্রতিবার 3টি করে নিতে চাই 3টি জায়গার জন্য। 5p3, এর উত্তর পেয়েছিলাম মনে হয় 60, তাই না? দেখো 60 মনে আসছে। জি স্যার। তাহলে এটার মান 60 লিখে দিবা। টোটাল 60টা সংখ্যা তুমি বানাতে পারবা 5000 আর 6000 এর মধ্যে, এই ডিজিট গুলো ব্যবহার করে। দেখো বুঝেছো কিনা? এটাই অ্যান্সার। 5কে ফিক্সড করে দাও, বাকি 3টাকে সাজাও। আচ্ছা, 4 নম্বর হয়ে হয়ে গেলে দেখো এখানে প্রশ্ন থাকলে করো, যারা যদি কোনো সমস্যা থাকে। বুঝছি স্যার, সমস্যা নেই। তো এইগুলো আসলে অঙ্ক খুব সহজ, কিন্তু এই যে দেখছো কতগুলি ভাষা লেখা লাগে, বাংলাগুলো জি একটু স্যার। লিখতে হয়, এগুলো একটু ঝামেলা মনে হয়। এছাড়া অঙ্ক ঝামেলার নাই, বিন্যাসের অঙ্ক সহজ, কিন্তু অনেক কথা লিখতে হয়, অনেক ভাবে বোঝাতে হয় কথাগুলা। 5-এর 1 দেখো কি বলেছে, একবার করে ডিজিট ব্যবহার করবা 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা। হ্যাঁ, এখানে কিছু কাজ আছে। 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার লাস্ট ডিজিট মনে রাখবা, অবশ্যই বিজোড় হয়। ঠিক আছে, এটা মনে রাখবা। দেখো 5-এর 1 দেখছি আমরা, একটু ধৈর্য ধরে একবার শিখে ফেললে বিন্যাস নিয়ে তোমার আর ঝামেলা বাঁধবে না ইনশাল্লাহ। কি কি ডিজিট আছে দেখো, 6 5 2 3 0। ডিজিট গুলো লিখে রাখি অঙ্কের সুবিধার্থে। 6 5 2 3 0। আচ্ছা দেখো, এখানে বিজোড় সংখ্যা ডিজিট কয়টা আছে? 5 আর 3, তাই না? তাহলে শেষ ঘরে তুমি যদি 5 রাখো অথবা শেষ ঘরে 3 রাখো, তাহলে কি হবে বলতো? বিজোড় সংখ্যা তৈরি হবে, তাই না? এবং কয় অঙ্ক বিশিষ্ট বলো? 5 অঙ্ক বিশিষ্ট। এখানে ডিজিট আছে দেখো 5টাই। তাহলে এখন দেখো, লিখো বিজোড় সংখ্যা গঠন করতে হলে শেষ অঙ্কটি বিজোড় হতে হবে, লিখবা বিজোড় হতে হবে। তাহলে প্রথমে মনে করো আমি বিজোড় ডিজিট আছে এখানে 3 এবং 5, আমি 3কে সবার ডানে রাখলাম। ঠিক আছে, রাখলাম মনে করো। লিখো সুতরাং 3কে সর্বডানে বুঝছো, মানে একটা সংখ্যা লিখলে সবার ডানের যে ডিজিটটা মানে সশেষ ডিজিটটা সেটা বোঝাচ্ছি আমি। 3কে সর্বডানে রেখে
তাহলে 5 অঙ্ক বিশিষ্ট কয়টা স্থান ফিল আপ করতে হবে আরো? 3কে তো তুমি সবার শেষে বসাইলা, আরো 4টা ঘর ফিল আপ করতে হবে। 4টা ঘর, এখানে কয়টা ডিজিট বাকি আছে তোমার? 3কে বসালে 4টা ডিজিট বাকি আছে, তাই না? 3কে সর্ব ডানে রেখে, এই কথাটা দেখো আমি একটু বাড়তি কথা লিখছি, 3 এর বাম পাশের, এই কথাটা তুমি না লিখলেও চলবে, বাম পাশের 4টি ঘর, 4টি স্থান পূরণের উপায়। তুমি যদি এটাকে এভাবে লিখো যে 3কে সর্ব ডানে রেখে বাকি 4টি স্থান পূরণের উপায়, তাও হবে। এই কথাটা লিখলাম কেন? আরো একটু ক্লিয়ার করার জন্য। 3 সবার শেষে আছে, তার বাম পাশে আরো 4টা ফাঁকা ঘর আছে পূরণের উপায়। তাহলে বলো তো কত হবে? 4টা থেকে 4টাই নেব। হ্যাঁ 4p4, এটা মানে 4 ফ্যাক্টোরিয়াল। এটার মান আসবে দেখো, মনে হয় 24। ঠিক আছে, 24 আসলো। আচ্ছা, এখন প্রশ্ন আছে, এই যে তুমি 24টা সংখ্যা পাচ্ছ, সবার শেষে 3 থাকবে, এটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে তো শূন্য কোন সময় প্রথমে চলে আসতে পারে, তাই না? শূন্য যে প্রথমে চলে আসলো, তখন কিন্তু এটা আবার 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা হবে না। ঠিক আছে, তাহলে এখন লিখো, কিন্তু শূন্য প্রথমে চলে আসলে আগের মতোই, শূন্য প্রথম স্থান দখল করলে, এনে লেখা অনেক আর কি, দখল করলে সংখ্যাটি 5 অঙ্ক বিশিষ্ট হবে না। তাহলে আমরা একটা কাজ করি, চলো দেখি, সবার শেষে 24টা সংখ্যার মধ্যে সবার শেষে 3 আছে, শূন্য কয় জায়গায় প্রথমে আছে এটা আমরা একটু দেখি। ঠিক আছে, দেখো, সুতরাং প্রথমে শূন্য, এবং সর্বশেষে 3কে নির্দিষ্ট রেখে, দেখো 3কে নির্দিষ্ট রেখে, তাহলে বাকি কয়টা ঘর ফিল আপ করতে হবে তোমার? 3টা। বাকি 3টি স্থান পূরণের উপায়। স্থান পূরণের উপায় কত বলো? 3p3, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল, এটার মান হলো 6। বুঝেছ? তার মানে এই যে 24টা সংখ্যা আমরা পেয়েছি, সবার শেষে 3 থাকবে, এর মধ্যে 6টা সংখ্যার মধ্যে শুরুতে বা শূন্য থাকবে। তাহলে এই 6টা সংখ্যা কিন্তু 5 অঙ্কের সংখ্যা হবে না, বাদ যাবে, তাই না? সুতরাং লিখো, সুতরাং 3কে ডানে রেখে রেখে 5 অঙ্ক বিশিষ্ট 5 অঙ্ক বিশিষ্ট বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে মোট ছিল 24টা, 24 থেকে 6টা বাদ দিয়ে দাও, সমান 18টা। দেখো বুঝেছো কিনা? জি স্যার। এখানে এই যে দেখো, এই লাইনটা, এই দিকে তাকাও, এই যে আমি একটা বৃহৎ রচনার মতো একটা লাইন লিখলাম, তুমি এটাকে অনেক ছোট করে লিখতে পারো। কিরকম? তুমি যদি লিখো, সুতরাং প্রথমে শূন্য এবং সর্বশেষে 3 আছে এরূপ সংখ্যা, এরূপ সংখ্যা, প্রথমে শূন্য এবং সর্বশেষে 3 আছে এরূপ সংখ্যা, এটা তুমি লিখলে কি লিখবা? 3p3। তাহলে ওইটা আমি কেন লিখি নাই? ওইটা আমি লিখি নাই ছোট হওয়া সত্ত্বেও, কারণ তুমি বুঝবা না। প্রথমে তুমি নিজেই এখন করতে পারবা, আমি তোমাকে বুঝাই দিলাম যে প্রথমে শূন্য, এই যে ঘরে শূন্য, 1 2 3, এই লাস্ট ঘরে আবার 3 আছে,
তাহলে এই যে এই কথাটা আমি বাংলায় লিখে দিছি, মাঝখানে 3টা ঘর তুমি ফিল আপ করো এবার। বুঝেছো? তুমি যদি পরীক্ষার খাতায় এইভাবে লিখো যে প্রথমে 0 এবং সর্বশেষে 3 আছে, এরূপ 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 3p3, তাও হবে। বুঝতে পারলাম? নিজের মতো করে লিখতে পারো। আচ্ছা এবার আসো, আমরা তো 3কে সবার ডানে রেখে চিন্তা করলাম। একই ঘটনা 5কে যদি সবার ডানে রাখি, তাহলে বাকি 4টি ঘর ফিল আপ করতে পারি 4 ফ্যাক্টোরিয়াল মানে 24টি উপায়ে। আবার একইভাবে এর কিছু সংখ্যার মধ্যে শূন্য প্রথমে থাকবে, ঠিক একই কেস ঘটবে না আবার? তাহলে এই কথাগুলি তুমি বারবার রিপিট না কইরা সুতরাং এই কথাটা লিখে দিবা, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে 5কে ডানে রেখে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে 18টি। কি বললাম? এই কথাটা আবার হুবহু লিখবা, অনুরূপ ভাবে 5কে ডানে রেখে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে 18টি। একই কেস আসবে। সুতরাং 5 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা কত? 18 যোগ 18, 36টি। মনে থাকবে? উত্তর হবে 36টি। এখন তোমরা বলতে পারো স্যার যোগ করলেন কেন? 3কে ডানে রেখে সংখ্যা হয় 18টা, 5কে ডানে রেখে সংখ্যা হয় 18টা। আর 18 তো গুণও হইতে পারতো অপশন গুলা। গুণ করে নেই কারণ কি লক্ষ্য করো, এখানে কিন্তু অথবা বলছো তুমি। তুমি 5কে ডানে রাখবা অথবা 3কে ডানে রাখবা। তুমি কি বলতে পারো আমি 5কে ডানে রাখলাম এবং 3কে ডানে রাখলাম? তো এটা কি একসাথে না সম্ভব? স্যার। সম্ভব না কিন্তু। আর আমি প্রথম ক্লাসেই বলেছিলাম, যখন দেখবা কথাগুলিকে অথবা দ্বারা প্রকাশ করা যায় তখন এগুলোর মধ্যে যোগ হয়।